আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। জুলাই বর্ষপূর্তি চলছে, রক্তাক্ত জুলাইয়ের চলছে নানা রাজনৈতিক দলের নানা কর্মসূচি, সবকিছু মিলিয়ে আস্থা এবং অনাস্থার একটা রাজনীতির দোলাচল এখনো বিরাজমান। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। বাবু, আপনাকে আমন্ত্রণ। স্বাগত। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে রক্তাক্ত জুলাইয়ের যে কর্মসূচি মাস ব্যাপী শুরু হয়েছে, যদিও রক্তাক্ত জুলাইটা শুরু হয়েছিল 18-র পরে থেকে, কিন্তু আন্দোলনটা দানা বেঁধেছিল মাসের শুরু থেকেই। কিন্তু এই আন্দোলনের বর্ষপূর্তিতে এসে রাজনৈতিক দলগুলো কিন্তু নানা ধরনের কর্মসূচি পালন করছে। সেখানে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ, আগামীর রাজনীতিকেই তারা প্রাধান্য বেশি দিচ্ছে। কিন্তু সেখানে একটা অনাস্থা এবং আস্থা যে রাখা যাবে সেই জায়গাগুলোও অনেকে খুঁজে পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। গতকালকে বেগম খালেদা জিয়া ভাষণ দিয়েছেন, তারেক রহমান ভাষণ দিয়েছেন, নতুন রাজনৈতিক দল এনসিপিও তাদের বক্তব্য তুলে ধরছেন। তো কোনো জায়গায় আসলে আস্থা পাওয়া যাচ্ছে না বলেই এখনো পর্যন্ত গণমাধ্যমগুলোতে আমরা দেখছি। এই বিষয়ে আপনার মতামত কি? আচ্ছা, দেখেন, প্রথমত হচ্ছে আস্থা অনাস্থা তো প্রশ্নটা তো আসবে স্বাভাবিক। আপনি আন্দোলন শুরু হলো, আন্দোলনের প্ল্যাটফর্মে সরকার বিরোধী সকল পক্ষ একসাথে একই যুগপৎ আন্দোলন শুরু করলো। তো 10 মাস পেরিয়ে গেল, 11 মাসে এসে আমরা যে চিত্রটা দেখছি সেটা হচ্ছে যে সবাই এক প্ল্যাটফর্মে নাই। তো এই কর্মসূচিটা কি এক প্ল্যাটফর্মে যদি হতো তাহলে আপনি বুঝতেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা আদর্শ থাকলেও তারা এই একটা বিষয়ে তারা একমত আছে। একই প্ল্যাটফর্ম থেকে তারা যে জুলাইতে যে আবু সাইদের যে যখন আবু সাইদ শহীদ হলো, মারা গেল, এবং তার পরবর্তীতে যে সারা দেশে এক ধরনের প্রতিবাদের ঝড় উঠলো যে একটি নিরস্ত্র একজন যুবকের উপরে গুলি কেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্ররা তারা রাস্তায় নেমে আসলো। আমাদের বিভিন্ন বোনেরা, শিক্ষার্থী বোনেরা তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানালো, এবং সেই প্রতিবাদকে দমন করতে গেল সরকার, তাই না? এবং করতে গিয়েই আর হিতে বিপরীত হলো, একটার পর একটা লাশ পড়তে থাকলো। তো যতই গুলি চালিয়েছে ততই প্রতিবাদের ঝড় উঠেছে। আমি একটু আপনাকে মনে করাই দিই, তাহলে সুবিধা হবে, যে যখন এই ঝড়টা চলছিল তখন কিন্তু শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিল যে মুক্তিযোদ্ধাদের চাকরি দেবো নাকি রাজাকারের বাচ্চাদের চাকরি দেবো। ভাষণ না, এটা হচ্ছে যে তিনি চীন থেকে যখন আসলেন, শেখ হাসিনা আসার পরে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে কাকে চাকরি দিবে, কি কাকে দিবে না, একটা উক্তি আসলো, তখন একটা স্লোগান আসলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এইটা আসলো। কিন্তু পরবর্তীতে আবার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে আমি ছাত্রদের রাজাকার বলিনি, বা আওয়ামী লীগের সরকার সমর্থিত রাজনীতি আওয়ামী লীগ বললো যে আমরা ছাত্রদের রাজাকার বলিনি, আমরা বলেছি যে আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি দেব। কিন্তু তখন আসলে সরকারের এই বয়ান আর টেকেনি, এবং তখন থেকে কিন্তু সরকার বিরোধী আন্দোলনটা, কোটা বিরোধী থেকে সরকার বিরোধী আন্দোলন একটা বড় ধরনের রূপরেখা নিল। যে প্রশ্নটা আপনি করছিলেন আমি সেদিকে যাচ্ছি না। আলোচনার বিষয়টা হচ্ছে যে আস্থা অনাস্থা, যে একটা প্ল্যাটফর্ম থেকে তো হলো না, তার মানে হচ্ছে প্রত্যেকটি পক্ষ তারা কিন্তু আলাদা আলাদা নিজ নিজ এজেন্ডা নিয়েই জুলাই আন্দোলনকে সামনে রেখে সবাই আন্দোলন করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা প্রাণ দিল, যে পরিবারগুলোর, আপনি শুধু ছাত্ররা তো প্রাণ দেয়, ছাত্ররা দিয়েছে, ছাত্রদের পাশে সাধারণ জনতা কি দিন মজুরও প্রাণ দিয়েছে, বা এই যে আন্দোলনের মধ্যে যে শিশুটি ছাদে খেলতে গিয়েছিল, আপনি একবার চিন্তা করেন তো, বাবার কোলেই, বা যে জানালার পানে তাকিয়ে একটি হয়তো আকাশ দেখছিল, সেও গুলিবিদ্ধ হলো, হ্যাঁ, মারা গেল। তো এই পরিবারগুলোকে আসলে আমরা কতটুকু খোঁজ নিয়েছি, আমরা এই পরিবারগুলোর পিছনে কতটুকু দাঁড়িয়েছি, সামাজিকভাবে আমরা, রাষ্ট্রীয়ভাবে আমি পরেই আসছি। এই যে যারা পঙ্গু হয়েছে, যারা চোখ হারিয়েছে, খুব ব্যথিত হই যখন দেখি তাদেরকে তাদের সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, এবং এখনো তারা এই হাসপাতালের বিছানায় তারা
অসহায়ত্ব অবস্থায় আছে অনেকে। হ্যাঁ, কিছু মানুষ সাহায্য পেয়েছে, পায়নি একদম বলবো না। আবার খুব দুঃখ লাগে যে আমরা এই 10 মাস পেরিয়ে গেলেও শহীদদের যে তালিকা হয়েছে সেই তালিকাতেও কিছু ভুলভাল তথ্য আমরা গণমাধ্যমে দেখেছি। আমি বলতে চাই যে এই জায়গাটাতে অন্তত সরকারের একটা বড় দায় আছে, আরও সুন্দরভাবে গোছালোভাবে নিশ্চয়ই করতে পারতো এবং হয়তো করবে সামনে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আমরা যতটুকু জানি, যেভাবে যারা শহীদ হয়েছেন, যেই সমস্ত পরিবার তাদের সন্তান বা কর্মমুখী মানুষটাকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য একটা বড় ধরনের পরিকল্পনার কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা জেনে আশ্বস্ত হয়েছিলাম। প্রশ্ন হচ্ছে, আজকে যদি বলি এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন আসলে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পেরেছে, আমি বলবো করেছে বলবো না, করতে পেরেছে। সবার আগে তো আসলে উচিত ছিল তাদেরকে, যারা চলে গেছে পরিবারের সদস্য, সেই পরিবারগুলোর পিছনে রাষ্ট্রের উচিত ছিল সাংঘাতিকভাবে শক্তভাবে দাঁড়ানো, তাদের পৃষ্ঠপোষকতা করা এবং যারা আহত হয়েছে তাদেরকে আর্থিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে তাদের সাথে দাঁড়ানো। আপনি খেয়াল করে দেখবেন আমাদের এই এখনকার রাজনীতি, আমাদের সামাজিক প্রেক্ষাপট বলেন কিছু বলেন, এখন কি হয়েছে, নির্বাচন। আমরা একটা পক্ষ বলছে সংস্কার, বিচার, সংবিধানের মূল নীতি পরিবর্তন হবে, তাহলে জুলাইয়ের যারা আন্দোলন করেছিল, শহীদ হয়েছিল, তাদের আত্মা শান্তি পাবে। হ্যাঁ, একটা আন্দোলনের ফসল। আরেকটি পক্ষ বলছে যে জুলাই আন্দোলনের যে সবচেয়ে বড় রূপকার ছিল স্বৈরাচার বিদায় করা, বিনা ভোটের সরকারকে বিতাড়িত করা, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল সেটি সম্ভব, শহীদদের স্বপ্ন পূরণ করা। এখন দেখেন দুটি পক্ষই দুটি জায়গায় অবস্থানে আছে। এখন ধরেন যে আমরা সামনে এখন সবকিছু মিলিয়ে আসলে নির্বাচনের দামামা, নির্বাচনের ডোরে, যে বললেন আপনি আগামীর বাংলাদেশ কি হবে, নতুন বাংলাদেশের কি হবে। আমরা এখন দেখছি এই নতুন বাংলাদেশ বা আগামীর বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে, তার একটি রাজনৈতিক সরকার নির্বাচিত হওয়ার পর। কিন্তু নির্বাচিত হওয়ার প্রথমে আপনি গত 4-5 মাস আগে শুধু একটাই কথা, কবে নির্বাচন হবে, ডিসেম্বরে হবে নাকি জুনের 30 তারিখের মধ্যে, এটা নিয়ে একটা শোরগোল পড়ে গেল। সর্বশেষ লন্ডনে প্রধান উপদেষ্টা যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করলেন, সেই বৈঠকের পরে জাতি আশ্বস্ত হলো যে না, জুনের মধ্যেও হচ্ছে না, এপ্রিলেও হচ্ছে না, মানে রোজার আগে নির্বাচনটা হতে পারে, এবং বা রোজার আগে যদি নির্বাচন হয় তাহলে একটা ভালো সময় ফেব্রুয়ারিতে হতে পারে, এরকম এক ধরনের নানা ধরনের কথা। বা সেটাও স্পষ্ট এখনো, সেটা এখনো রোডম্যাপ স্পষ্ট না। এখন নির্বাচন কমিশন কিন্তু একটা কথা বলেছে গতকালকে গণমাধ্যমে যেটা এসেছে, যে ফেব্রুয়ারি এবং এপ্রিলের কে নিয়ে তারা প্রস্তুতি এগোচ্ছেন, ভালো বলেছেন। তাদের চূড়ান্ত এখন আবার প্রশ্ন উঠেছে যে না, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গটাও জাতীয় নির্বাচনের প্রসঙ্গ থেকে এটাও চলে এসেছে এবং এটা নিয়েও কোনো ঐক্যমত নাই। এটা নিয়ে ঐক্যমত আরো ইন্টারেস্টিং হচ্ছে, গতকালকে এনসিপি যখন আবু সাইদের কবরস্থানে গিয়ে তারা তার কবর জিয়ারত করলেন এবং সেখানে তারা একটা র্যালি করেছেন এবং বেশ ভালো সমাবেশও হয়েছে তাদের, এবং এনসিপির সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেটি দিয়েই তারা পদযাত্রা শুরু করেছে সেখান থেকে। আমি বলবো একটি রাজনৈতিক দলের, নতুন রাজনৈতিক দলের যে কর্মসূচি হিসেবে এবং যেই চেতনাকে তারা ধারণ করে গিয়েছে, এটা ভালো, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু সেখানে যে কথাগুলো হয়েছে সেটা রাজনীতির জন্য খুব মানে রাজনৈতিক কথাগুলো হয়েছে, সেটা না হলে বরঞ্চ অন্তত আবু সাইদের ইয়েতে সেখানে না হলো, কিন্তু সেখানে যে কথাগুলো আসলো সেটি আসলে রাজনৈতিক মাঠকে শুধু গরম করবে, সহিষ্ণুতাটা কম। দেখেন, আপনি খেয়াল করবেন নাহিদ ইসলাম এমনি খুব কথা কম বলেন। নাহিদ ইসলাম যত্রতত্র টেলিভিশনে কথা বলেন না এবং তিনি খুব গুছিয়ে কথা বলেন, খুবই আমি দেখেছি খুব পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করেন। কালকে নাহিদ ইসলামের বক্তৃতায় মনে হয়েছে তাদের একটা জায়গায় তারা খুবই স্ট্যান্ড নিয়েছে যে বিচার, সংস্কার, সংবিধানের মূলনীতি পরিবর্তন এবং গণপরিষদ নির্বাচন। এখন এই স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আবার গণপরিষদ নির্বাচনের সাথে, তাহলে এখন আপনি আমাকে বলেন নবীন, আসলে কোনটাতে যাবে?
আমরা যে ঐক্যমত কমিশনকে যেটা রাষ্ট্র এতদিন ধরে যারা দায়িত্ব পালন করছেন তারাও তো আসলে মানুষ, তারাই বা কতবার আর এটাকে নিয়ে একই কথা লেবু কসলাম। আমার আরেকটা বিষয় আপনার কাছে জানতে ভীষণ ইচ্ছে করছে যে এখন যারা সরকারের পার্ট, ডক্টর ইউনূস থেকে শুরু করে একেবারে উপদেষ্টা পরিষদে অনেকেই আছেন যারা কিন্তু জুলাই আন্দোলনের একদম সম্মুখভাগের যোদ্ধা ছিল। বিএনপিও সেই আন্দোলনে অংশগ্রহণ করছে, জামাত অংশগ্রহণ করছে, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু অংশগ্রহণ করেছিল। তো যখন আমরা জুলাই শুরু করলাম, বর্ষপূর্তির 1 মাসের একটা ক্যালেন্ডার তৈরি হচ্ছে আমাদের 5 বা 36 জুলাই পর্যন্ত, এরা সব এক মঞ্চে নেই কেন? তো সেটাই বলছিলাম, এটা আসলে এটা এক মঞ্চে নাই কারণ এখানে রাজনীতিটা এখন মুখ্য। আপনি যে চেতনাকে বলছেন, যে ধরেন আপনি খেয়াল করবেন আমাদের দেশে যখন ক্রিকেট খেলা হয় তখন কিন্তু খেলাটাতে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, এনসিপি, জামাত বা অমুক দল কেউ এটার ভেদাভেদে থাকে। যদি আরেকটু মনে করেন যে যখন এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান হলো সেখানে কিন্তু বিএনপি গিয়েছিল, আমি সেটা বলছি আপনাকে, আমি বলছি এখন হঠাৎ মানে এখন থাকবে না, কারণ প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। এখন ধরেন যে আপনি বলছেন যে বিএনপি দেখছে তারা ফ্যাসিস্ট পতনের যে আন্দোলনটা সেই মাস এখন চলছে, সেখানে তো এখন সেই চেতনা অনেকটা পিছিয়ে গেছে। সামনে নির্বাচন হবে, নির্বাচনে কারা সরকার গঠন করবে একটা পারসেপশন আছে, বিএনপি নির্বাচন করলে জিতে যাবে। এখন দেখেন আমি আপনাকে বলছি তারা 300 আসনে জিতবে। হ্যাঁ, এটাই বলছিলাম। গতকালকেই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খুব মজার বিষয় দেখলাম। মাহমুদুর রহমান মান্না, তিনি দীর্ঘদিন ধরে সরকার বিরোধী, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে অনেক দিন, তিনি একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছেন, তাকে বের করে দেওয়া হচ্ছে যেটাই বলি, এবং তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, দীর্ঘদিন থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছেন। মাহমুদুর রহমান মান্না কালকে বলছিলেন, তিনি খুব যে তাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা আপনারা আগে আনুপাতিক ভোটের কথা বললেন, আনুপাতিক ভোটটা থেকে আপনি এখন সরে গেলেন কেন? তিনি বলছেন আনুপাতিক ভোটের কথা না, আপনাকে বলছে যে আপনি তখন আনুপাতিক ভোটের কথা বলেন নাই, এখন আপনি আনুপাতিক ভোটের কথা কেন বলছেন? বলছে তখন আমরা বুঝি নাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে, তা যেহেতু আনুপাতিক ভোটে গেলে বিএনপির পরে আওয়ামী লীগের একটা বড় ভোট আছে, তা আনুপাতিক ভাবে তারাই আবার মানে সরকার গঠন না করতে পারলে তারাই সব জায়গায় প্রধান বিরোধী দল হয়ে যাবে, তখন আমরা এই জন্য আনুপাতিক ভোটের কথা বলি। এখন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এই জন্য আমরা আনুপাতিক ভোট চাচ্ছি। এবং তার মানে কি, আপনি খেয়াল করে দেখবেন তিনি অবশ্যই ঠিকই বলেছেন, নাহলে ছোট দলগুলোর কোনো অস্তিত্ব আসবে না, কখনোই প্রতিনিধি পাবে না তারা। এখন বিএনপির সামনে যে পজিশন, যে ভাই আমি প্রচলিত রীতিতে আমি যদি ভোটটা করি, আমাকে ইন্ডিভিজুয়ালি লোকজন আমাকে সিলেক্ট করে দিবে, এবং যেই কথাটা আমরা এতদিন শুনছি, গতকালকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব কাল পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছেন, যে আমরা বলেছি যে পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে, তারপরে চাইলে হতে পারবে না, একটা বার বিরতি দিতে হবে। তার যুক্তি হচ্ছে যে আমি যে পরপর, আমার দল যে পরপর ক্ষমতায় আসবে এটারই বা নিশ্চয়তা কি? আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে তিনি বলেছেন জনগণ যদি চায়, জনগণ তো আসলে প্রধানমন্ত্রীকে সিলেক্ট করেন না, ইলেক্টেড করেন না, ইলেক্টেড হয় পার্লামেন্টের 300 মেম্বার থেকে, তারা যাকে মনোনয়ন দেয় সেই হয়, এটা রীতি। তো এখন বলছে আমি কেন জোর করে এটাকে আমি বাধা দিব? এই যে ওনার কথাটা বলছে যে আমরা 2 বারের পরে একটা গ্যাপ বিরতি হতে পারে, তার মানে এখানেও একটা গ্যাপ আছে। আর আপনার এনসিপি, জামাত এবং গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, তারা বলছে প্রেসিডেন্টের যেমন নিয়মটা আছে যে পরপর 2 টার্ম হওয়ার পর তিনি আর হতে পারবেন না, এই জায়গাটা এখন আসলে একমত হয়নি। আমরা যেটুকু বুঝলাম আনুপাতিক ভোটের বিষয়টা একমত হয়নি। আমরা যেটুকু বুঝতেছি যে এখন আবার আসছে স্থানীয় সরকার পরিষদ এবং আপনার গণপরিষদ নির্বাচন, এটার বিষয়ে জাতীয় সরকারেরও একটা আওয়াজ ছিল, সেটা এখন নিশ্চিত কিছু হয়। আবার সংবিধানের মূলনীতি পরিবর্তনের দাবিতে সাংঘাতিকভাবে অবস্থান নিয়েছে কিছু রাজনৈতিক দল। আবার কিছু রাজনৈতিক দল বলছে যে না, মূলনীতি যেটা ছিল মুক্তিযুদ্ধের সময় সেটার সাথে নতুন কিছু আরো সংযোজন হতে পারে। কিন্তু আবার আরেকটি পক্ষ বলেছে এখানে ধর্ম নিরপেক্ষতা কথা রাখা যাবে না, আবার আরেকটি একটা পক্ষ বলছে না, ধর্ম নিরপেক্ষতা থাকবে। এই যে মানে মৌলিক কিছু ইস্যু আছে, এই ইস্যুগুলো আসলে সমাধান কি? হ্যাঁ, একটা কথা এনসিপির একটা কথা কিন্তু আমি মনে, তাহলে জনগণের উপরে ছেড়ে দেন। জনগণের উপরে ছেড়ে দিতে গেলে আপনাকে এই এজেন্ডাগুলো দিয়ে দিতে হবে যে আপনি গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট বিএনপি মানবে কিনা, কারণ বিএনপি তো একটা বড় স্টেক হোল্ডার, এটা তো অস্বীকার করার উপায় নেই।
তাহলে বিএনপি যদি না মানে তাহলে কি হবে? আবার এখানে ঐক্যমত কমিশন থেকে বেরিয়ে এসে সবাই যারা বিএনপি যাদের কথা শুনছে না তারা বিএনপিকে দোষারোপ করছে যে জুলাই কিন্তু সনদ দেখেন বিএনপি কিন্তু প্রথম থেকে একটা কথাই বলছে যে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা নির্বাচন হোক, এখনো সংস্কার চলবে, নির্বাচন হবে, সরকার গঠন করার পরে সেখানেও সংস্কার চলবে। কারণটা হচ্ছে যে জনগণ যেটা চাবে সেটা যে শুধু এখন চাবে তা তো না, নির্বাচিত সরকার আসলে তাদের কাছেও চাইতে পারে। তো বিএনপি তো ক্লিয়ার করতেছে, বাকিরা এই বিষয়টা নিয়ে কিন্তু দেখেন ওই যে বললাম এখানেই তো অনাস্থা, নির্বাচনী প্রক্রিয়া না, এখানে আস্থা এবং অনাস্থা। এখন বিএনপির প্রতি এরা আস্থা রাখতে পারছে না। কালকে যে নাহিদ ইসলামের কালকে এনসিপির বক্তব্য নেতারা যে বলল যে আমরা একটা দলকে সরিয়ে আরেকটা দলকে ক্ষমতা আনার জন্য আসিনি, এটা অনেক আগেও তারা বলছে। তাহলে ক্ষমতায় কে আসবে? এই যে এনসিপি আপনি একটু আগে বললেন, কালকে মাহমুদুর রহমান মান্না এটাও বলেছেন যে আরে আমি তো মনে করেছিলাম এই যে তরুণ ছাত্র নেতারা এরা অনেক কিছু, এরাই হয়তো আগামী দিনের সম্ভব। কিন্তু এদের মধ্যে যেভাবে কেউ একজন বলল 300 আসন তারা পেয়ে যাবে বা বিএনপি 50 থেকে 100টা আসন পাবে, এরপরে তো বোঝা গেল যে এদের মধ্যে আসলে মানে যেই আশাটা উনি করছেন সেটা নাই। মানে হ্যাঁ আমি বলছি, তো এখন ধরেন একটা প্রশ্ন তো বিএনপি করতে পারে যে আপনাদের 2 সহকর্মী আছে সরকারে, আপনারা এখন বলতেছেন আপনারা 300 আসন পাবেন, তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই, তার মানে তো আপনারা ভাই কোনোভাবে ইলেকশন করতে পারেন, করতে পারেন, একটা কথা বলতে পারে। আমরা বারবার বলছি, ইভেন এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে যে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করাটা ঠিক হচ্ছে না। কালকে তারেক জিয়ার বক্তব্য আপনি যেটা দেখবেন তিনি কিন্তু অনেক জুলাই, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা যেটা বলছিলাম যে কালকে জাতির উদ্দেশ্যেই বলবো, জুলাই স্পিরিট নিয়ে বেগম জিয়া এবং তারেক রহমান দুজনেই বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দুটি আপনি শুনেছেন। আমি যদি এই বক্তব্য নিয়ে আপনাকে একটু বিশ্লেষণ করতে বলি, আমার কি বার্তা আসলে তারেক রহমান দিলেন। আমি প্রথমে বেগম জিয়ার কথাটা বলি, কারণ বেগম জিয়া তো আসলে সচরাচর সবসময় কথা বলছেন না এবং তার কথা শোনার সুযোগও নেই, তো আগ্রহ নিয়ে শুনছিলাম। তিনি আসলে জুলাইতে যেই হত্যাকাণ্ড হয়েছে এবং যারা নির্যাতিত হয়েছে, ধরেন গুম খুন হয়েছে, যেভাবেই বলি, তিনি তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তার কথার মধ্যে কোনো ধরনের আমি প্রতিশোধ, কোনো ধরনের কি বলবো, মানে উনি খুব দায়িত্বশীল ভাবেই তিনি যতটুকু বলেছেন তার এই জায়গায়। আসলে বেগম জিয়া তো আগেও যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি যদি বিশেষ করে 2001 থেকে 2006-এর তার কথাবার্তা দেখি, বা তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন এরশার সময়, তিনি যে আপসহীন নেত্রী বলে যে একটা তকমা উনি পেয়েছিলেন, এমনি এমনি তো পাননি। তার কথাবার্তা, চালচলন, তার সবকিছু, তার ব্যক্তিত্ব, সবকিছু মিলিয়ে আসলে তিনি ওই জায়গাটা না অনেক আগে থেকেই মানুষের মনে তো একটা জায়গা করে নিয়েছেন। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা অনেক ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি তো ছিল, এটা তো অস্বাভাবিক, এটা বিএনপিও স্বীকার করে। কিন্তু সেটার জন্য তো যেহেতু বেগম জিয়া দলের প্রধান, সেটার জন্য তার উপর তো দায় এসেছে। কিন্তু তিনি, আপনি খেয়াল করে দেখবেন, মানে জিয়া রহমান শহীদ হওয়ার হত্যাকাণ্ডের পরে তিনি যে পরিমাণ জুলুম সহ্য করেছেন, একজন গৃহবধূ থেকে রাষ্ট্রপ্রধান আসতে, এবং এই রাজনৈতিক দলটাকে তিনি যেভাবে, মানে এরশাদ সরকারের শাসনামলে 9 বছর যেভাবে তিনি দলটাকে ধরে রেখেছেন, তিনি জুলুমের শিকার হয়েছেন, হ্যাঁ, যে পরিমাণ, তারপর তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন পরপর 3 বার, দেশেই ছিলেন এবং অবশ্যই, এবং সেই জায়গাটাতে উনি জেলেও গেছেন, হ্যাঁ, এবং এই যে এক ছেলেকে হারিয়েছেন, হ্যাঁ, মানে তা আরেক ছেলের সাথে দীর্ঘদিন তার দেখা নেই, মানে একটা বিচ্ছিন্ন অবস্থায় থেকে, মানে সেরকম একটা মানসিকতা থেকে মানুষ থেকে উনি ভেঙে পড়েন। এবং বেগম জিয়া যে আবার, মানে কি বলবো, তার রাজকীয় প্রত্যাবর্তন। এবং এই এখন যদি বাংলাদেশে আপনি এই মুহূর্তে কোনো একজন মানুষের কথা বলেন বেগম জিয়ার ব্যাপারে, আমার মনে হয় সকলের শ্রদ্ধায়, তার প্রতি একটা শ্রদ্ধায় ভরা ভালোবাসা ছাড়া কিছুই পাবেন না, এরকম একটা জায়গায় উনি পৌঁছে গেছেন। তো ওনার বক্তব্য খুব স্বাভাবিক, সাবলীল ভাবে তিনি বলেছেন, স্বল্প সময় যেটুকু বলেছেন। মানুষ, নেতা কর্মীরা তো বলবেই, সাধারণ মানুষও ওনার বক্তৃতায় বেশ মুগ্ধ হয়েছেন। তারেক রহমান দলের আসলে কাণ্ডারি, এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলো, কিন্তু তার মধ্যে আমি যেটা দেখেছি, তিনি অনেকটা সময় শুনেছেন, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছেন, তিনি সেই গল্পগুলো শুনতে শুনতে তার চোখে আমি দেখতেছিলাম যে তিনি অশ্রু সংবরণ করতে পারছিলেন না। খুব স্বাভাবিক, কারণ তার দলের নেতা কর্মীরা হারিয়েছে কিভাবে, এবং নিশ্চয়ই তার মধ্যে অনেক আছে যে কিভাবে তিনি এত নেতা কর্মীর বিসর্জনকে কিভাবে তিনি মূল্যায়ন করবেন, এটা তো একটা ত্যাগ তো তার ছিল।
তার ছিল, কিন্তু তার দলের নেতা কর্মীরা তার ডাকে সাড়া দিয়ে যেভাবে যে আছে। এই 16-17 বছর 15 বছর ধরে যে তারা জুলুম ছিল, সহ্য করেও ছিল, হ্যাঁ। তো এইটা তো তাকে, এই বিসর্জনের তো মূল্যায়ন তাকে করতেই হবে। তো এইটা করতে করতে উনি যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতা কিন্তু একটা জায়গায় আসছে যে এই যে আমি যে আস্থা অনাস্থার কথা বললাম, আমার মনে হচ্ছে তিনি নিজেও এটা উপলব্ধি করেন, আমাদের চেয়ে অনেক বেশি উপলব্ধি করেন। তিনি নিশ্চয়ই যে তিনি যেটা বলেছেন যে বিভাজন বাড়বে, স্বৈরাচার আবার যে আসতে পারে, ফিরতে পারে, সেই আশঙ্কার কথা বলেছেন। যে নিজেদের মধ্যে যদি অনেকগুলো বিষয় এখন এই মুহূর্তে অবতারণা করা হয়, দেখেন এখন যদি আপনি একটার পর একটা ইস্যু আসলে আসেন, তাহলে সরকারেরও কিছু করা, সরকার কি করবে? সরকার তো আসলে শক্তিশালী না, আমরা এটা আগেও বলছি। সরকার চাইলে এখন কিছু করতে পারছে না, তার স্টেক হোল্ডারদেরকে নিয়েই সবকিছু করতে হচ্ছে। তো এরকম একটা পর্যায়ে থেকে এটা খুব কঠিন, এবং আমরা একটা কঠিন সময় পারি হচ্ছি। এই কঠিন সময় হওয়া পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা দিনই এখন খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আজকেই আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইব্যুনালে আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার 6 মাসের একটা কারাদণ্ড হয়েছে। এখন এইটা ধরেন একটা মানে বিচার প্রক্রিয়া শুরু গিয়ে একটা পার্টে গিয়ে, যেহেতু সে আদালতে হাজির হয় নাই এবং তার কথাবার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো হচ্ছে, এটা আদালত তাকে মনে করেছে এটা একটা হয়েছে। যদিও রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, তিনি ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে এসে গতকালকে বা পরশুদিন তিনি বলেছেন যে 5টি মামলা হয়েছে, ট্রাইব্যুনাল করেছে, এই 5টি মামলা একটাও টিকবে না, এটা তিনি দাবি করেন। যা হোক, আমরা বিচারালয়ের কাজ দেখব, আমরা নিশ্চয়ই জাতি অপেক্ষা করবে, দেখবে এটা আসলে শেষ পর্যায়ে কি দাঁড়ায়। আবার একটা প্রশ্ন আছে যে শেখ হাসিনা আসলে তো দেশেই নাই, শেখ হাসিনা তিনি আছেন ভারতে। ভারত থেকে সরকার বলে যে আমরা চিঠি দিয়েছি, আমরা জবাব পাইনি। এটা আসলে কোন পর্যায়ে গিয়ে কূটনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপার আছে। তবে আমরা প্রত্যাশা করি যে বিচার কার্য শুরু হয়ে গেছে, সেটা আমরা বুঝছি দ্রুতই হচ্ছে। আমরা প্রত্যাশা করছি যে রাজনীতির মাঠ আবারও একটু স্বাভাবিক হবে এবং আস্থা তৈরি হবে, সেই প্রত্যাশা করে আজকে শেষ করছি। দর্শক, শেষ করছি আজকের সংবাদ বিশ্লেষণ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।